নমস্কার। আজ আমি আপনাদের সকলের সামনে একটি গল্প উপস্থাপনা করতে চলেছি, যার নাম হলো স্বপ্নপূরণ। ঢং 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 করে ঘন্টা বাজলো। দুপুর 12টা। স্কুল থেকে মর্নিং শিফটের প্রত্যেকটি ক্লাসের বাচ্চা ক্লাসরুম থেকে সিঁড়ি বেয়ে স্কুলের বাইরে চলে এলো। প্রত্যেকটি বাচ্চার ভিড়ের মধ্যে থেকে দেবায়ন তার মায়ের কাছে এসে বলল, মা, জানো আমি আজ ভীষণ খুশি। আজকে হাফ ইয়ারলি পরীক্ষায় আমি ফার্স্ট হয়েছি, তাই আমি একটা ট্রফি ও সার্টিফিকেট পেয়েছি। ওয়াও, কংগ্রাচুলেশন বেটু। এবার তো তাহলে তোমার জন্মদিনটা বিরাট করে করতে হবে। সেই কথাটি শুনে দেবায়ন তো ভীষণ খুশি হয়ে যায়, কারণ এই বছর তার জন্মদিন রবিবার পড়েছে, যার কারণ সে তার বাবাকে তার পাশে পাবে। কারণ প্রত্যেক বছর অন্যান্য দিনে পড়াতে সে তার বাবাকে তার কাছে পায় না, তার বাবা অফিসের কাজে ব্যস্ত থাকে। কিন্তু এইবার তো তার জন্মদিন রবিবার। যেহেতু দেবায়নের জন্মদিন খুব বেশি দেরি ছিল না, 24শে ডিসেম্বর, তাই সেদিনকেই দেবায়নের মা তার বন্ধুদের এবং তাদের মায়েদের নিমন্ত্রণটা সেরে ফেলছিল, কারণ সেদিনই ছিল শীতের ছুটির আগে স্কুলের শেষ দিন। ঠিক সেই সুযোগে দেবায়ন সেই সময় তাদের স্কুলের সামনে থাকা একটি ছোট্ট চায়ের দোকানের দিকে চলে যায়। সেখানে তারই এক সমবয়স্ক ছেলের সাথে সে কথা বলতে থাকে এবং তার মা দেখে দেবায়ন তার ব্যাগ থেকে টিফিন বক্সটা বার করে একটি স্যান্ডউইচ আর কি যেন ছেলেটির দিকে এগিয়ে দিচ্ছে। আর সেই ছেলেটিও দেবায়নের দিকে তার বয়াম থেকে রাখা কিছু কেক বা কিছু টফি তার দিকে এগিয়ে দিচ্ছে। তখন তার মা সেইখানে এসে উপস্থিত হয় এবং দেবায়নের হাত থেকে সেই কেকটি ফেলে দিয়ে বলে, ডুইং, তুমি এইসব রাস্তার খাবার খাবে না। তোমাকে কতবার না বারণ করেছি, কেউ কিছু দিলে তুমি খেয়ে নেবে না। তখন দেবায়ন তার মায়ের ওই রাগান্বিত মূর্তি দেখে করুণভাবে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, মা, ও তো অচেনা নয়, ও তো রাতুল, আমার বন্ধু। স্কুল শেষে আমরা বসে একসাথে গল্প করি জানো, আর ও আমার সাথে টিফিনও শেয়ার করে। অনেক সময় এমন হয়েছে যে ও ও আমাকে চিপস, চকলেট ও টফিও দিয়েছে। তার এই কথা শুনে তার মা আরও রেগে যায় এবং তখন বলে, তার মানে রোজই ড্রাইভার কাকু আসতে দেরি করলে তুমি এইখানে বসে এই সব খাবার খেতে থাকো। চলো চলো, আজ বাবাকে গিয়ে আমি সব বলবো। এই বলে তাকে বকাবকি করে তার মা গাড়িতে নিয়ে চলে যায়। আর ওদিকে ওই ছোট্ট ছেলেটি রাতুল নিজের পরিস্থিতির কথা ভেবে তার মায়ের কাছে গিয়ে চোখে জল নিয়ে বলতে থাকে, মা, ও মা, আমি কি সবার থেকে আলাদা? মা, সবাই আমাকে দেখলে দূরে সরিয়ে দেয়, কেউ আমার সাথে বন্ধুত্ব করতে চায় না। ও মা, বলো না মা, বলো না। রাতুলের এই কথা শুনে তার মা তাকে বুকের কাছে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে এবং বলে, এখানে তার কোনো দোষ নেই, দোষ হচ্ছে এই সমাজের মানুষের, যারা এই সামাজিক ভেদাভেদটি তৈরি করেছে, যার ফলে তাদেরকে এই উচ্চ সম্প্রদায়ের মানুষেরা তুচ্ছ তাচ্ছিল্য করে চলে যাচ্ছে এবং সেটা জানা সত্ত্বেও তারা মুখ বুজে সহ্য করছে, কারণ তারা জানে প্রতিবাদ করলে রোজ যে তাদের পেটে একবেলা হলেও খাবার জুটছে তা একেবারেই বন্ধ হয়ে যাবে। তাই শুধুমাত্র একটু মূল্যের জন্য উচ্চ শ্রেণীর মানুষের প্রত্যেকটি কাজ তারা করে চলেছে। তাদের হাজারো অপমান সহ্য করার পরও তারা কোনো কিছুর গুরুত্ব না দিয়ে মুখ বন্ধ করে সেই কাজ করে চলেছে। এরপর দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায়। দেবায়নের জন্মদিনও চলে আসে। দেবায়নের খুব ইচ্ছা ছিল সেদিন তার জন্মদিনের দিনটি তার অন্যান্য সব বন্ধুদের মতো রাতুলও যেন উপস্থিত থাকে, কিন্তু তার এই কথার দাম কেউ দেয়নি।
তাই সেদিন তার হাজারো খুশির মধ্যে একটি চাপা কষ্ট ছিলই। তাও সে হাসি মুখে কেক কেটে সব বন্ধুদের সাথে কোনো উপায় না পেয়ে একরকম মজা করে সেদিনের সন্ধ্যাটা কাটিয়েছিল। তারপর তার সমস্ত বন্ধুরা বাড়ি চলে যাওয়ার পর সবাই যখন যে যার মতো কাজ শেষ করে নিজেদের ঘরে চলে যায়, সেই সময় দেবায়ন চুপিসারে রান্নাঘরে গিয়ে নিজের জন্য যে খাবারের প্যাকেটটা সরিয়ে রেখেছিল তা বার করে আনে। অবশ্য তাকে এই খাবারের প্যাকেটটি সরিয়ে রাখতে যে সাহায্য করেছিল সে ছিল তাদের রান্নার মাসি কবিতা, যাকে সে ছোট থেকেই মাসি বলেই ডেকে আসে এবং সেও তাকে তার ছেলের মতনই লালন পালন করে চলেছে। প্রথমে কবিতা মাসি ভয় পেয়েছিল এবং তাকে সাহায্য করতে চায়নি, কারণ সে জানতো এটি জানাজানি হয়ে গেলে তার মা ভীষণ রাগারাগি করবে। কিন্তু কি আর করবে, সে যে দেবায়নকে বড্ড ভালোবাসে তার নিজের ছেলের মতন করে। দেবায়ন কবিতা মাসিকে বলেছিল এ ব্যাপারে যেন তার মা কিছু জানতে না পারে, আর যদি তার মা জিজ্ঞেস করে যে তার খাওয়া হয়েছে কি না, তাহলে যেন তার সৎ উত্তরে কবিতা মাসি সম্মতি জানায়, কারণ সে জানতো তার মা ওই খোঁজটুকুই নেবে, এছাড়া দেখবেও না যে সে সত্যিই খেয়েছে কি না, কারণ তার দেখভাল একমাত্র তার এই কবিতা মাসি করে। আর কবিতা মাসিও জানতো যে তার বাবা মার পয়সার গরম থাকলেও দেবায়নের মধ্যে তার এক ছিটে ফোঁটাও প্রভাব পড়েনি। সে যে একেবারেই উদার মনের মানুষ, তার যদি মনে হয় সে কাউকে সাহায্য করবে তবে তা সে লুকিয়েও সাহায্য করবে। সে কখনোই কারোর সাথে কারোর ভেদাভেদ করেনি। যখনই তার মনে হয়েছে কবিতা মাসির কোনো কিছু দরকার, সে ছুটে এসেছে। যখনই তার মনে হয়েছে সে লুকিয়ে তার পেন্সিল থেকে একটি প্যাকেট সরিয়ে রেখেছে, নতুন খাবারের কিছু প্যাকেট যদি তার জন্য আনা হয়েছে সে সবটা সরিয়ে রেখেছে কবিতা মাসির মেয়ের জন্য, এবং লুকিয়ে তা থলে করে মাসির হাত দিয়ে তার ছোট্ট বোনকে পাঠিয়ে দিয়েছে। এই কারণেই কবিতা মাসি উপায় না থাকা সত্ত্বেও তাকে সাহায্য করেছে, এবং বলা যেতে পারে এক প্রকার বাধ্য হয়েই করেছে। আর দেবায়নও যত আদর আবদার সবই তার এই মাসির কাছে, তার মায়ের থেকেও যেন তার কাছে তার এই মাসিই আপন। এরপর দেবায়ন সেই লুকিয়ে রাখা খাবারটিকে নিয়ে রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে স্কুলের রাস্তা ধরে স্কুলের সামনে গিয়ে ঠিক 10টা নাগাদ পৌঁছলো। তখন গিয়ে সে দেখল চায়ের দোকানটিতে একটি ছোট্ট বাল্ব জ্বলছে, আর রাতুল তার মায়ের হাতে হাতে সমস্ত দোকানের কাজ সামলাচ্ছে, আর তার মা দোকান সংলগ্নে ছোট্ট ঘরটিতে বসে আছে, কাজ করছে, এবং ওইখান থেকে বসে তাকে বলছে ঘরের ভিতর বয়ামে একটু মুড়ি আছে, ওইটাই যেন খেয়ে নিয়ে শুয়ে পড়ে। আর সে একটা কিছু খেয়ে শুয়ে পড়বে। ঠিক সেই সময় দেবায়ন ওখানে গিয়ে বলে, কাকিমা, আজকে তোমাদের মুড়ি খেয়ে শুতে হবে না। আজকে আমার জন্মদিন উপলক্ষে একটা বিশাল ভোজের আয়োজন হয়েছিল। তোমাদের ইচ্ছে থাকা সত্ত্বেও তোমাদের ডাকতে পারিনি গো, তাই তোমাদের জন্য এইটুকু খাবার নিয়ে এসছি কিছু, তোমরা খেয়ে নিও গো। এই কথাটা শোনার পর রাতুলের মায়ের আত্মসম্মানে লাগে। যতই তারা গরিব হোক, তাদের মধ্যে আত্মসম্মান বোধ আছে, তাই তারা সেই খাবার গ্রহণ করতে চায় না এবং বলে যে তারা মানুষের ভালোবাসাটুকুই পছন্দ করে, তাদের দান নয়। যদি এই খাবারটি দেবায়ন তার মা বাবার সামনে দিয়ে আনতে পারত তাহলে সেই খাবার তারা গ্রহণ করত, কিন্তু এরকম লুকিয়ে দান করা খাবার তারা গ্রহণ করতে চায় না। কিন্তু দেবায়ন অনেকবার রাতুলের মাকে বোঝানো সত্ত্বেও যখন সে বোঝাতে না পেরে
মাথা নিচু করে খাবারের প্যাকেটটা নিয়ে বাড়ির দিকে রওনা হতে থাকে, ঠিক সেই সময় পিছন থেকে রাতুল তার হাতটা ধরে টেনে বলে, দাঁড়া, যাচ্ছিস কোথায়? তোর জন্মদিনে খাবার আমি খাবো না তা কখনো হতে পারে? যেখানে তুই নিজে না খেয়ে নিজের হাতে করে নিজের খাবারটা এনেছিস, সেই খাবার আমি কখনো ফেরাতে পারি? এটি রাতুলের মা দূর থেকে দেখতে পেয়েছিল, কিন্তু তাদের বাধা দেয়নি, কারণ তার মা চেয়েছিল তাদের বন্ধুত্বটা যেন নষ্ট না হয়, কারণ সেও যে দেবায়নকে নিজের ছেলের মতনই ভালোবাসত। আর যেহেতু অত রাত পর্যন্ত সেও কিছু খায়নি তার বন্ধুর সাথে খাবে বলে, তাই জন্য সে তাদের খাবার সময় গিয়ে বিবাদ ঘটায়নি। আর দেবায়নকে ভালো না বেসেই বা থাকবে কেমন করে? তার মতো সুন্দর মন মানসিকতার ছেলেকে কে না ভালোবাসে। তাদের খাওয়া শেষ হতেই রাতুল ছুটতে গিয়ে দোকান থেকে এসে দেবায়নের হাতে তার নিজের হাতে বানানো তার জন্মদিন উপলক্ষে একটি পেন্সিল স্ট্যান্ড, যার পাশে একটি ছোট্ট ছবি রাখার পাউচ বানিয়েছিল, সেটি তার হাতে দিয়ে তার জন্মদিনের শুভেচ্ছা জানায়। এটি দেখে তো দেবায়ন ভীষণ খুশি হয়ে যায় এবং এই উপহারটাই তার অন্যান্য বন্ধুদের দেওয়া সমস্ত দামি উপহারের থেকেও তার কাছে সবথেকে মূল্যবান হয়ে ওঠে। তাই সেই দিন দেবায়ন ভীষণ খুশি হয়ে বাড়ি গিয়ে এই উপহারটি তার শোকেসে রেখে সেদিনের মতো ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হতেই দেবায়ন তার মায়ের কাছে এসে একটি অস্বাভাবিক আবদার করে বসে এবং বলে, মা, তুমি আমাকে জিজ্ঞেস করছিলে তো আমার জন্মদিনে তুমি কি উপহার দেবে? আমি তোমার থেকে একটা ছোট্ট উপহার চেয়ে নিতে চাই, দেবে আমাকে? সেই শুনে মা বলে, অবশ্যই। তুমি এরকম ভাবে হেজিটেট করছো কেন? বলো না, বলো কি চাই তোমার? যা চাই তোমার মাম্মা তোমাকে সব এনে দেবে, সে যতই দামি হোক না কেন। তখন দেবায়ন বলে সে চায় তার মা যেন তার বন্ধু রাতুলের পড়াশুনোর দায়িত্ব নেয়, ঠিক তার মতন তাকে যেন একটু স্নেহ ও ভালোবাসা দেয়। কারণ সে শুনেছিল রাতুলের মুখে তার বাবা নাকি চেয়েছিল রাতুল একদিন অনেক বড় চিকিৎসক হবে, কিন্তু তা আর হলো কোথায়। অকালেই তার বাবা গাড়ির দুর্ঘটনায় প্রাণ হারায়। তারপর থেকেই শুরু হয় তাদের অভাব অনটন, আর তখন থেকেই পড়াশোনার সুযোগ খুবই কমে যায় রাতুলের, এবং সে তার মায়ের সাথে কাজে সাহায্য করতে থাকে এবং সেই ছোট্ট চায়ের দোকানটি চালিয়ে নিজেদের দুবেলা দুমুঠো পেট ভরায়। এবং দেবায়ন প্রায় সময় স্কুলের ক্লাসরুমের জানলা ও বারান্দা দিয়ে দেখেছে রাতুল মাঝে মাঝে একটা ভাঙা স্লেটে চক দিয়ে কি যেন আঁকিবুকি কাটে, কয়েকটা ছেঁড়া বই খাতা নিয়ে উলট পালট করতে থাকে। মাঝে মাঝে মায়ের কাছে বিভিন্ন দেশ বিদেশের কথা শুনতে থাকে, রেডিওতে খেলোয়াড়দের ও নানান জায়গার বিভিন্ন খবর শুনতে থাকে। আর দেবায়নকেও রাতুল বলেছিল যে তার পড়াশুনো করার খুব ইচ্ছা, কিন্তু পয়সার অভাবে করতে পারছে না। এটা শুনে খুবই কষ্ট হয়েছিল দেবায়নের। তাই সেদিন থেকেই সে মনে মনে চিন্তা করেছিল সে তার মাকে বলে তার বন্ধু রাতুলের একটি পড়াশুনোর ব্যবস্থা করে দেবে। এই কথাটি শুনে তার মা বলল, অবশ্যই আমি চেষ্টা করব মাই সুইট হার্ট, আমি তোমার ইচ্ছে পূরণ করার চেষ্টা 100 ভাগ করব। তার মায়ের এই ব্যাপারে সম্মতি দেখে দেবায়ন ভারী খুশি হয়ে উঠল, কারণ সে ভাবতেই পারেনি যে তার মা এত সহজে সব কিছু মেনে নেবে। তাই যেদিন প্রথম শীতের ছুটির পর স্কুল খোলে, দেবায়ন খুব উৎসাহের সাথে গিয়ে রাতুলকে এই কথাগুলি বলে এবং জানায় যে তার পড়াশুনোর দায়িত্ব তার মা নিতে রাজি হয়েছে। তখন রাতুলও সেটা শুনে খুবই খুশি হয় এবং মনে মনে ভাবে তবে বোধহয় এতদিনে তার মনের ইচ্ছা পূরণ হতে চলেছে। কিন্তু
কিন্তু কই, কোথায় আর কি? দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কেটে যায়, রাতুল তো স্কুলে ভর্তি হয় না। দেবায়নও এই ব্যাপারটা দেখে ভীষণ দুঃখ পায় এবং আশ্চর্য হয়। নিজের মায়ের ওপর তার ভীষণ রাগ হতে থাকে, কিন্তু সে কিছুই বলতে পারে না, যেহেতু সে তার মা। আর এখন তার মা একা আর ড্রাইভার কাকুর ভরসায় ছাড়ে না, সে নিজে আসে স্কুল থেকে তাকে নিতে গাড়ি করে। তাই এর ফলে তার সাথে রাতুলের আর যোগাযোগ হওয়া প্রায় বন্ধই হয়ে যায়। এবং মাঝে মাঝে গাড়ি করে বাড়ি ফেরার পথে গাড়ির জানলা দিয়ে দেবায়ন রাতুলকে দেখে হেসে তার সাথে কথা বলার চেষ্টা করলেও রাতুল তার দিকে করুণ ও দুঃখিতভাবে তাকিয়ে মাথাটি নিচু করে নেয় এবং তার সাথে কোনো রকম কথা বলতে চায় না। এসব দেখে দেবায়ন বুঝতে পারে তার বন্ধু রাতুলের খুবই রাগ হয়েছে, দুঃখ হয়েছে। অবশ্য রাগ হওয়াটাই স্বাভাবিক, কারণ তার মনে হতেই পারে দেবায়ন তাকে মিথ্যে প্রলোভন দেখিয়েছে। এইভাবেই দিন যেতে থাকে। একদিন হঠাৎ দেবায়নের স্কুলে যাওয়ার সময় তার মা তাকে বলে যে আজ সে তাকে আনতে যেতে পারবে না, তাই তাকে একাই আসতে হবে, কারণ তার মায়ের একটি দরকারি কাজ পড়ে গেছে। আর ড্রাইভার কাকুও নেই, সে তার গ্রামের বাড়িতে কিছু দিনের ছুটিতে গেছে। দেবায়ন এই খবরটি জানতে পেরে মনে মনে ভীষণ খুশি হয়, কারণ সে বুঝতে পেরেছিল এটাই হবে তার সুযোগ। এই সুযোগেরই অপেক্ষায় সে ছিল, যেদিন সে একা ফিরতে পারবে স্কুল থেকে এবং তার ফলে সে তার বন্ধু রাতুলকে সবটা বুঝিয়ে বলতে পারবে। কিন্তু সেই খুশি সে তার মনের মধ্যে রেখে মাকে কিচ্ছু না বলে খুব খুশি হয়ে স্কুল চলে যায়। তবে সেদিন হলো এক বিপর্যয়। তবে শুধু যে বিপর্যয় হলো সেটা বলাটা বোধহয় ঠিক হবে না, তার সাথে সাথে ঘটল অহংকারের ও প্রভাবশীলতার পতন ও দেবায়নের ইচ্ছে পূরণ। স্কুল থেকে ফেরার সময় সেদিন দেবায়ন রাস্তা পার হয়ে রাতুলের চায়ের দোকানের দিকে আসতে যাবে, ঠিক তখনই একটি গাড়ির সাথে ধাক্কা লাগে এবং তাতে দেবায়ন ছিটকে গিয়ে রাস্তায় পড়ে। সেই সময় রাস্তার সমস্ত লোকজন এক জায়গায় জমায়েত হয় এবং রাতুল ও তার মাও দোকান থেকে ছুটে গিয়ে দেখে যে দেবায়নের পায়ে গুরুতর চোট লেগেছে। সেই সময় এক মুহূর্ত বিলম্ব না করে রাতুল ও তার মা দুজনে মিলে তাদের যেটুকু টাকা জমানো ছিল সেটা নিয়ে পাশের হাসপাতালে ভর্তি করে। তারপর যখন দেবায়নের মা সব খবর জানতে পেরে সেই হাসপাতালে এসে রাতুল ও তার মাকে ভুল বুঝে তাদের ওপর চোটপাট করতে থাকে, যা তা বলতে থাকে, ঠিক সেই সময় ডাক্তার ও নার্সেরা হসপিটালের ভিতর থেকে এসে তাকে বলে, হ্যালো, এক্সকিউজ মি, হ্যাঁ আপনাকেই বলছি। আপনি যে ওদের এভাবে কথা শোনাচ্ছেন, আপনার ছেলেকে কি ওরা এখানে অমতে আপনার নিয়ে এসে তাই জন্য বুঝি? আপনি কি জানেন ওরা যদি না থাকতো বা ওরা যদি আপনার জন্য অপেক্ষা করতো আর বিন্দু মাত্র যদি একটু সময় নষ্ট করতো, তাহলে কি হতো? আপনার ছেলের পাটা বাদ দিতে হতো। আপনারা তো ওদের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। ওরা ছিল বলেই দেবায়নের বিরাট ক্ষতি হওয়া থেকে বেঁচে গেল, এবং রাতুল না থাকলে তো আপনার ছেলেকে রক্তের অভাবে প্রাণ দিতে হতো, প্রাণ হারাতেও পারতে। তখন কি করতেন? এখন যে ওদের ওপর চড়া হয়েছেন আপনি। এই কথাটি শোনার পর দেবায়নের মা কান্নায় ভেঙে পড়ে ও যখন দেবায়ন নিজের চেম্বার থেকে নার্সের সাহায্যে বেরিয়ে আসে, তখন দেবায়নের মা তার সামনে রাতুল ও তার মায়ের কাছে ক্ষমা চায় ও তাকে জড়িয়ে ধরে। তার করা পাপের প্রায়শ্চিত্ত হিসেবে সে রাতুল ও তার মায়ের থাকার এবং পড়াশুনোর সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়, যেটা সে আগে তার ছেলেকে কথা দেওয়া সত্ত্বেও পূরণ করতে পারেনি। এবারে সে সেটা পূরণ করবে, কারণ আজ সে বুঝতে পেরেছে শুধুমাত্র টাকা থাকলেই হয় না, একটি ভালো হৃদয়ের মানুষেরও প্রয়োজন এবং সব মানুষেরই উচিত কারোর সাথে কারোর ভেদাভেদ না করার।
কারণ কখন যে কে কার সাহায্যে লাগবে তা বলা খুবই মুশকিল। তাই এইভাবেই দিন যেতে থাকে এবং রাতুল ও তার মা এখন থেকে দেবায়নের বাড়িতেই দেবায়নদের সাথে থাকতে থাকে এবং দেবায়নের সাথে একই স্কুলে রাতুলও পড়তে যায়। এইভাবেই দুই বন্ধু খুশিতে দিন কাটাতে থাকে আর নিজেদের স্বপ্ন পূরণের রাস্তায় অগ্রসর হতে থাকে। জলছবি, রং মশাল, স্কুল ছুটির খোঁজমিরা, রূপকথার পায়রাদের গল্প বল, বন্ধু চল। সো গাইজ, আশা করছি আজকের গল্পটি আপনাদের সবার ভালো লেগেছে। তো চলুন চটপট বলে ফেলি যে আজকে এই গল্পের কাস্টিংয়ে কারা ছিল। এই গল্পের প্রধান চরিত্র দেবায়নের স্রোতে কণ্ঠ মিলিয়েছিল সার্থক দে সরকার এবং সৌহার্দ্য বিশ্বাস রাতুলের কণ্ঠে, দেবায়ন দে ডাক্তারের কণ্ঠে এবং দেবায়নের মা সঙ্গীতা দে, এবং এই গল্পের বক্তা ছিলাম আমি নিজে স্বয়ং। তো আশা করছি আজকের গল্পটা আপনাদের ভালো লাগলো। এরকম ভিন্ন স্বাদের গল্প পেতে স্টে টিউনড ইন শ্রেয়সী ভাইন্স। অ্যান্ড আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিন, যাতে আমার চ্যানেলে আসা সমস্ত গল্প, ভিডিও, ভ্লগস সব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এবং যদি আমার ভিডিও ভ্লগস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ভ্লগে কিংবা অন্য কোনো গল্পের মাধ্যমে।